আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হলো ত্রিকোণমিতি। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো আমাদের এখানে লেখা আছে হলো ত্রিকোণমিতি। ত্রি ত্রি মানে কি? তিন। আর এখানে আছে কোণ। কোণ মানে হলো আমাদের যে কোণ আছে, দুইটা রেখা পরস্পরকে সেট করলে এইখানে যা উৎপন্ন হয় তাই হলো কোণ। আর মিতি মিতি মানে কি? আমরা কিন্তু শিখছিলাম ছোটোবেলায় যে আহ, আমাদের যে ছিল জ্যামিতি, এই জ্যা মানে ভূমি আর মিতি মানে পরিমাপ। তো এই মিতি আর এই মিতি কিন্তু সেম, মিতি মানে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি মানে তিনটা কোণের পরিমাপ। এখন এই তিনটা কোণ কোথা থেকে আসলো? তিনটা যদি আমি ত্রিভুজ আঁকি, একটা যদি ত্রিভুজ আঁকি, তার কয়টা কোণ? তিনটা কোণ। আর আমাদের এইখানে যে ত্রিকোণমিতি, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করা হয়। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আমরা নিব যার তিনটা কোণ আছে। এখানে হলো ভূমি, লম্ব, অতিভুজ। এগুলো নিয়ে আমাদের এই ত্রিকোণমিতি। এখন এই ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। একটা হলো সাইন, কস, সেক, কট, ট্যান, কোসেক। তাহলে এখানে আমাদের মোট 6টা অনুপাত আছে, এই ত্রিকোণমিতিতে ব্যবহৃত হয়। এখন এই যে সাইন, এর সাথে একটা থিটা থাকে, প্রত্যেকটার সাথে কিন্তু থিটা থাকে। এই থিটা মানে আমাদের বোঝানো হচ্ছে কোণ। যেমন থিটার মান কত থেকে কত হতে পারে? আমরা যদি চাই একটা ত্রিভুজের আমি সর্বোচ্চ কত ডিগ্রি কোণ নিতে পারি, যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, তো সাপোজ এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজই আর কি। তো আমি চাইলে এই পুরো কোণটা, এটা মান কত হয়? 180 ডিগ্রি হতে পারে। মানে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে পারে। এখন আমি যদি বলি যে একটা বিন্দু আট করলাম, এই বিন্দুতে তো কোনো ত্রিভুজ আট করাই সম্ভব না। বা আমি যদি একটা রেখা নেই, এটা একটা রেখা, অর্থাৎ এই ত্রিভুজের সাপোজ এই রেখাটা আমি এখানে আট করলাম, এই ত্রিভুজের এই রেখাটাও আমি এর উপরেই আট করলাম, অর্থাৎ দুইটা রেখা গেল। এই রেখাটা আছে না, এই রেখাটাও আমি এর উপরেই আট করলাম। তিনটা রেখায় যদি একসাথেই থাকে পরস্পরের উপরে, তাহলে এখানে যদি একটা ত্রিভুজ আমি বলি যে তিনটা তো বাহু আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? বা আমি যদি বলি যে এই ত্রিভুজের কোণগুলো কত, অবশ্যই 0 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের কোণ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এইটা হলো জ্যামিতিক ক্ষেত্রে। তার মানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত একটা ত্রিভুজের মোট কোণের পরিমাণ হতে পারে, কিন্তু সেটা হলো জ্যামিতিক ক্ষেত্রে। কিন্তু ত্রিকোণমিতিক ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা না। অনেক সময় প্রশ্ন আসে যে জ্যামিতিক ক্ষেত্রে এবং ত্রিকোণমিতিক ক্ষেত্রে কত সরল কোণ পর্যন্ত সেম হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 180, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রে। তো আমি যদি একটা বৃত্ত কল্পনা করি, এই বৃত্ততে যদি আমি অর্ধেক করি, তো এইটার মান কত? এখানে যদি বৃত্ত কেন্দ্র হয়, এইটার মান 180 ডিগ্রি, এইটার মানও 180 ডিগ্রি। এটা একটা জ্যামিতিক চিত্র, বৃত্ত। তো এখানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে 180কে যদি আমি 2 দ্বারা গুণ করি, আমরা তো জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আর 180কে দ্বিগুণ করলে আমি পাচ্ছি হলো 360, তার মানে 2 সরল কোণ। এই 360 হলো 2 সরল কোণ। তাই বলা যায় যে জ্যামিতিক ক্ষেত্রে এবং ত্রিকোণমিতিক ক্ষেত্রে 2 সরল কোণ পর্যন্ত আমরা সেম বলতে পারি। মানে আমাদের কোণের মান সেম 2 সরল কোণ পর্যন্ত। যেহেতু আমরা কোনো জ্যামিতিক ক্ষেত্রে কিন্তু 360-এর বাইরে যেতে পারবো না। আমি যতই একটা বৃত্ত আট করি, যতই বড় করি, যতই ছোট করি, আমাদের কিন্তু বৃত্তের যে মোট কোণের পরিমাণ 360ই থাকবে। যেমন আমরা যদি কোনো একটা ত্রিভুজ এটা আট করলাম, বা আমি যদি ছোট করে আট করি, আমাদের কোণের পরিমাণ কিন্তু ওই সেম 180 ডিগ্রি থাকবে, চেঞ্জ হবে না। যদি আমি একটা ত্রিভুজ চতুর্ভুজ আট করি, সেখানেও কিন্তু 360 ডিগ্রি থাকবে। আমি যেভাবে অ্যাড করি না কেন, আমাদের কিন্তু 360-এর এক 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 ডিগ্রি কিন্তু বেশিও যাবে না, অর্থাৎ 361ও কিন্তু হবে না। আবার 0 ডিগ্রির চেয়ে কমও কিন্তু হবে না, কেননা -1 ডিগ্রি তুমি অ্যাড করে দেখাতে পারবা না কিন্তু। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এই যে ত্রিকোণমিতি, এর কোণগুলোও এই রকম 180 ডিগ্রি, 0 ডিগ্রি, কিন্তু এর নির্দিষ্ট কোনো সীমা নেই। অর্থাৎ আমাদের এখানে আমরা যদি জ্যামিতিক ক্ষেত্রে থিটার মানটা চিন্তা করি, থিটার মান 0 সমান হতে পারে, অর্থাৎ 0 এর সমান অথবা 0-এর চেয়ে বড় হতে পারে, এবং 360 ডিগ্রির চেয়ে ছোট বা 360 ডিগ্রির সমানও হতে পারে। তার মানে 0 লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল 360। তার মানে এটা তো আমাদের জ্যামিতিক ক্ষেত্রে গেল। তো আমরা এবার ত্রিকোণমিতিক ক্ষেত্রে দেখি।
তো আমাদের ত্রিকোণমিতিক ক্ষেত্রে কি সাইন কস সেক কট ট্যান কস এক এগুলোই তো। তো এখানে আমরা যদি ত্রিকোণমিতিক ক্ষেত্রে দেখি, এটা হলো ত্রিকোণমিতিক ক্ষেত্রে মানে ত্রিকোণমিতিক অনুযায়ী। তো থিটার মানটা কী হবে, আমাদের থিটার মানটা 0 ডিগ্রি হতে পারে, -1 ডিগ্রিও হতে পারে, -2ও হতে পারে, -3 হতে পারে, এভাবে করে যত দূর আমরা চাই হতে পারে। তার মানে কি এভাবে করে -ইনফিনিটি পর্যন্ত হতে পারে, -ইনফিনিটি। আবার আমাদের কিন্তু এই থিটার মান 1 ডিগ্রি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 360ও হতে পারে, 361ও হতে পারে। চাইলে আমরা যত ইচ্ছা আমরা নিতে পারবো, 1 কোটি 2 কোটি 3 কোটি নিতে পারবো থিটার মান। তার মানে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে, +ইনফিনিটি পর্যন্ত থিটার মান হতে পারে। তো এখন কথাটা হলো যে আমরা এখানে কী লিখলাম, এখানে লিখলাম 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড়, আবার 360 ডিগ্রির সমান অথবা 360 ডিগ্রির চেয়ে ছোট, সেটা হলো জ্যামিতিক ক্ষেত্রে। কিন্তু ত্রিকোণমিতিক ক্ষেত্রে আমরা এখানে সমান চিহ্ন দিলাম না, অর্থাৎ -ইনফিনিটির সমান +ইনফিনিটির সমান এই চিহ্নটা কিন্তু আমরা দেইনি, এটা কিন্তু আমরা দেইনি প্রথমে। তো কেন দিলাম না, কারণ এই যে -ইনফিনিটি আমরা কি এটা হিসাব করতে পারবো যে মাইনাস কত পর্যন্ত গেলে সেই -ইনফিনিটি আসবে, বা অসীম পর্যন্ত আমরা কি কোনো একটা সংখ্যা বলতে পারবো যে এটার মান অসীম? কেউ যদি বলে 1 লাখ, আমি তো বলতে পারি 2 লাখ, আরেকজন বললো 3 লাখ। তো আমি তো যে ইনফিনিটি এটার মান তো আমি নিজেই জানি না যে কত হবে, তো তার সমান আমরা কীভাবে ধরে নেব থিটার মান? আবার +ইনফিনিটি সেটাও তো আমরা জানি না যে ইনফিনিটি বা অসীম পর্যন্ত কতটুকু, সেটা তো আমরা কেউ জানি না, ওটার কোনো মানই নেই নির্দিষ্ট। তাই সমান আমরা এখানে দিব না, এই চিহ্নটা আর আমরা ইউজ করব না। আমাদের কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় এই জিনিসটা থাকতে পারে যে সবগুলো সমান আছে, মাইনাস এই যে এইভাবে আছে থিটা, আবার সমান প্লাস থিটা, মানে সরি +ইনফিনিটি। তো এইভাবে কিন্তু আমাদের অপশন কিন্তু থাকতে পারে, এটা কিন্তু ভুল। আমরা কিন্তু কখনোই সমান ইউজ করতে পারবো না এই ইনফিনিটির ক্ষেত্রে, কারণ আমরা তো মানই জানি না। আমাদের কিন্তু এইভাবে ইউজ করতে হবে ত্রিকোণমিতিক ক্ষেত্রে। আর জ্যামিতিক ক্ষেত্রে তো সমান হবেই, 0 ডিগ্রি সমান তো হতেই পারে, এর চেয়ে কম হতে পারবে না, আবার 360-এর চেয়ে বেশি হতে পারবে না। এখন আমরা আসি হলো আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, কোসেক, আবার বলা যায় ট্যান, কট, আর এটা হলো সেক, কস। তো এগুলো নিয়ে আলোচনা করি। তো আমাদের এই যে সাইন আছে না, এই সাইনের বিপরীত হলো কোসেক। আবার এই যে এখানে ট্যান আছে, ট্যান অনুপাত, এই ট্যানের বিপরীত আবার কট। আবার এই যে সেক, এর বিপরীত আবার কস। মানে এগুলো প্রত্যেকে পরস্পরের বিপরীত। আমি কিন্তু বলতে পারবো না সাইনের বিপরীত কট, আমি জাস্ট বলতে পারবো সাইনের বিপরীত কোসেক। যদি এর বিপরীত এই হয় তাহলে এর বিপরীত তো এই, মানে প্রত্যেকের বিপরীত। সাইনের বিপরীত কসেক, ট্যানের বিপরীত কট, সেকের বিপরীত কস, এটা হলো বিপরীত। তো বিপরীত যেহেতু, তো আমি কি লিখতে পারি, সাইন ইকুয়াল আমি লিখতে পারি 1/কোসেক, এটা আমি লিখতে পারি। আবার আমি যদি ট্যান লিখি, ট্যান ইকুয়াল 1/কট লিখতে পারি। একইভাবে আমি যদি সেক লিখি, সেক ইকুয়াল 1/কস। আমি যদি বলতে পারি সাইন ইকুয়াল 1/কোসেক, তাহলে তো আমি এটাও বলতে পারি যে কোসেক ইকুয়াল 1/সাইন, যেহেতু প্রত্যেকে পরস্পরের বিপরীত। একইভাবে আমি লিখতে পারি কট ইকুয়াল 1/ট্যান। আবার এখানে কি কস, কস ইকুয়াল 1/সেক, এটা কিন্তু আমি বলতেই পারি যেহেতু প্রত্যেকে পরস্পরের বিপরীত। তো এটাই গেল আমাদের একটা সূত্রের মতো, অর্থাৎ কোনটা কার বিপরীত এটা। এখন আসি আমরা হলো চতুর্ভাগে, অর্থাৎ আমরা যে আর্ট করি না লেখচিত্রে, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ড্যাশ, এটা আমাদের হলো চতুর্ভাগ। তো সবসময় আমাদের চতুর্ভাগ কাউন্ট করা শুরু হবে এই জায়গা থেকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেখানে ধনাত্মক। তো আমরা জানি এটা হলো প্লাস, এটা প্লাস, এটা হলো প্লাস মাইনাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো প্লাস মাইনাস, এটা আমরা জানি কোন চতুর্ভাগের চিহ্ন কী, এটা আমরা সকলে জানি। তো আমাদের কাউন্ট হবে কোথা থেকে, এই যে এক্স অক্ষ বরাবর থেকে। এবং কোন দিকে কাউন্ট করবো আমরা, এই পাশে কাউন্ট করবো না এই পাশে কাউন্ট করবো? অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো অর্থাৎ আমাদের ঘড়ির কাঁটা তো এই পাশে ঘোরে, এই পাশে ঘোরে, কিন্তু আমরা কাউন্ট করবো হলো এই পাশে, মানে নিচ থেকে বামে যাব, এখান থেকে বাম দিকে আমরা চিন্তা করব। কিন্তু সেটা কোন সময়, যখন আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে, অর্থাৎ বলতে পারি যে কস থিটা, এখানে যে থিটার মান আছে সেই থিটার কত ডিগ্রি, সাপোজ কে ডিগ্রি,
কে ডিগ্রি মানে কি আমি বলতে পারতেছি প্লাস কে ডিগ্রি আর কে ডিগ্রি কিন্তু সেম। যখন প্লাস হবে তখন আমরা এই পাশে কাউন্ট করা শুরু করব, মানে নিচ থেকে বাম পাশে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আর যদি এমন হয় যে কের মান আমাদের আছে মাইনাস কে ডিগ্রি, অর্থাৎ আমি বলতে পারি কস মাইনাস 60 ডিগ্রি, আমি যদি এটা বলি তার মানে কি মাইনাস কে ডিগ্রি আমি ধরলাম, বা মাইনাস থিটা, কস মাইনাস থিটা। যদি মাইনাস হয় তখন আমরা কোন পাশে কাউন্ট করব, তখন আমরা নিচের দিক দিয়ে কাউন্ট করা শুরু করব। এখন প্লাস হলে আমরা বামে যাব, মানে নিচ থেকে বামের দিকে যাব, আর যদি মাইনাস হয় তাহলে আমরা নিচ থেকে ডানের দিকে যাব, নিচ থেকে কাউন্ট করা শুরু করব। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, সাইন এটা হলো 180 ডিগ্রি, আমি সাপোজ 180 ডিগ্রি ধরলাম। তো তার আগে একটা জিনিস আমরা জানতে হবে আমাদের, যে এই যে আমাদের প্রথম চতুর্ভাগ হলো এইটা, এটা হলো 1 নাম্বার চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমাদের তো কয়টা, 6টা অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাত। তো 6টা অনুপাতে 6টাই আমাদের এইখানে আছে, মানে প্রথম চতুর্ভাগে সব অনুপাতগুলোই আছে, সাইন কস ট্যান কস সেক কস সবই আছে, কসেক। তো এখন দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু নির্দিষ্ট করে 2টা অনুপাত আছে, একটা হলো সাইন আর একটা হলো কোসেক। একইভাবে তৃতীয় যে চতুর্ভাগ আছে এইখানেও আমাদের নির্দিষ্ট করে 2টা অনুপাত আছে, একটা ট্যান, একটা হলো কট। একইভাবে আমাদের চতুর্থ চতুর্ভাগে 2টা নির্দিষ্ট আছে, একটা হলো সেক আর একটা হলো কস। আমরা দেখতেই পাচ্ছি বিপরীতগুলো কিন্তু, সাইনের বিপরীত কসেক, ট্যানের বিপরীত কট, সেকের বিপরীত কস, এগুলোর জন্য নির্দিষ্ট। এখন এখানে নির্দিষ্ট কেন করা হলো, আমি এখানে বললাম সাইন 180 ডিগ্রি, তার মানে কি আমি যদি এখানে কি প্লাস না, 180 ডিগ্রি তো প্লাস, তার মানে আমাদের এই যে একটা ঘর গেলাম 90 ডিগ্রি আমরা অতিক্রম করলাম, আমাদের আরও লাগবে 90 ডিগ্রি, আবার আমি একটা ঘর গেলাম 90 ডিগ্রি অতিক্রম করলাম, এই জায়গায় আসলাম, আমাদের এই জায়গায় যে আটকে গেলাম, কারণ আমার তো 8 ডিগ্রি নাই, এটা তার মানে আমাদের কোথায় আটকে গেলাম, দ্বিতীয় চতুর্ভাগে আটকে গেলাম। তার মানে আমাদের সাইন যে ডিগ্রিটা আসলো সেটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি এখানেও সাইন, এখানেও সাইন আছে, যদি সেম হয়, সাইন মিলে যায়, তাহলে আমরা মানটা প্লাস ধরে নেব। আর যদি দেখতাম যে এখানে সাইন নেই, আমি তো সাইন দিয়ে কাজ করতেছি, কিন্তু এখানে যদি আমরা দেখতাম যে সাইন নাই, তখন আমরা মাইনাস ধরে নিতাম। যেমন আমি একইভাবে যদি হিসাব করি কট 180 ডিগ্রি, এটার মান যদি আমি হিসাব করি, প্রথমে আমরা অ্যাঙ্গেলটা দেখব যে কোথায় যায়, কোন চতুর্ভাগে যায়। যেমন এখানে 180 ডিগ্রি, তো আমি 90 ডিগ্রি গেলাম, আরও 90 ডিগ্রি লাগে, তো আবার 90 ডিগ্রি গেলাম, যে দেখতে পাচ্ছি আমাদের সেটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তো আমাদের এখানে প্রশ্নে কী ছিল, কট, কিন্তু এখানে কি কট আছে, এখানে তো আছে শুধুমাত্র সাইন আর কোসেক, কট তো নাই। যেহেতু কট নাই তাই আমরা মাইনাস ধরে নেব, মাইনাস কট করে দেব, মানে আমাদের মান যেটা আসবে সেটার মানটা হবে মাইনাস কট 180 ডিগ্রি। এখন এরপরে তো আরও কাজ আছে, এই 180 ডিগ্রিকে ভাঙাতে হবে, সেটা আমরা একটু পরে শিখবো। তার আগে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম যে যদি আমাদের অ্যাঙ্গেলটা যে জায়গায় যে আটকে যাবে, অর্থাৎ যে চতুর্ভাগে থাকবে, সেই চতুর্ভাগে যদি যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটার সাথে মিলে যায়, তাহলে আমাদের মানটা হবে প্লাস, আর যদি না মিলে যায় তাহলে আমাদের মানটা হবে মাইনাস। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব যে এই জায়গায় কেন সাইন রাখা হলো, এই জায়গায় কেন কোসেক রাখা হলো। এমনও তো হতে পারতো যে এই ট্যান কট এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকতো, সাইন কোসেক এটা তৃতীয় চতুর্ভাগে থাকতো, এমনও তো করতে পারতো বিজ্ঞানীরা, কিন্তু কেন করলো না। তো আমি আর একবার আট করে নিচ্ছি। তো এটা তো আমাদের ওয়াই, এটা হলো এক্স, এটা এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই ড্যাশ। এখন আমরা কি দেখলাম, এটা হলো আমাদের চিহ্নগুলো কি, প্লাস 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 মাইনাস, এখানে হলো মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। তাহলে আমাদের এখানে এক্সের মান, মানে আমাদের যে এক্স কমা ওয়াই যে আমাদের থাকে না, 3,5 বিন্দুগুলো স্থাপন করো বলে, তার মানে এটা প্লাস প্লাস। আবার -3,-5 বললে কী হতো, মাইনাস মাইনাস, মানে এই চতুর্ভাগে হতো। ঠিক একইভাবে আমি যদি একটা কোনো ত্রিভুজ কল্পনা করি, আমরা কিন্তু এই ত্রিভুজ মানে এখানকার জন্য কোনো টেনশনই নেই, আমাদের প্রথম চতুর্ভাগের জন্য কোনো টেনশনই নাই, কেননা প্রথম চতুর্ভাগে কোনো অ্যাঙ্গেল গেলে সেটা প্রত্যেকটার মানই তো প্লাস, কেননা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত তো এখানে আসেই। তো এটার জন্য আমাদের অত কষ্ট করতে হবে না, মাইনাস হোক প্লাস হোক ওটা আমাদের দেখতে হয় না, কেননা এখানে তো সবগুলোই প্লাস, সবগুলো অনুপাতে এই প্রথম চতুর্ভাগে আসে। তো এখানে কেন সাইন হলো, এখানে কেন কস হলো, কসেক হলো, সেটা আমরা দেখব। তার
তার আগে এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে আমি যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ আর্ট করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি নাম দিই এটা এ, এটা বি, এটা সি। তো এইটা আমাদের 90 ডিগ্রি, এটা আমরা দেখতেই পাচ্ছি। এখন এটা আমি যদি বিপরীত বাহু ধরি, আমাদের অ্যাঙ্গেল একটা যে কোনো একটা অ্যাঙ্গেল ধরবো। আমি যদি এ ধরি, এর সাপেক্ষে ধরি, এ হলো থিটা, আমি ধরলাম থিটা, মানে কোনো একটা কোণকে আমি থিটা দ্বারা প্রকাশ করতেছি। তো এ কে ধরলাম আমি থিটা। তো এই থিটার বিপরীত যে বাহুটা আছে না, সেটাকে বলা হয় বিপরীত বাহু। আমি বিবা লিখলাম, মানে বিপরীত বাহু শর্টকাটে। এখন এই যে কোণ, এর বিপরীতটাকে বলা হয় বিপরীত বাহু, বা আমি এটাকে বলতে পারি ভূমি। যেহেতু সমকোণী ত্রিভুজ, এটাকে আমি বলতে পারি লম্ব, কিন্তু এর আরও একটা নাম আছে লম্ব। এটা হলো বিপরীত বাহু বা ভূমি, এটা লম্ব। বা এই যে একটা কোণ, এটাকে আমি একদম কিন্তু পার্মানেন্ট ধরে নিলাম যে এটা একটা থিটা কোণ, এটা সাপেক্ষে কিন্তু আমি এগুলো নির্ণয় করতেছি। এইটা থিটা, এর বিপরীতটা কি বিপরীত বাহু, অথবা আমি ভূমি ধরতেছি। তো এই যে কোণ, থিটা কোণ, এটার সাথে যে এই লাইনটা আছে না, অর্থাৎ লম্ব যে একটা লাগানো আছে না, এই লাগানো থাকার কারণে এটাকে বলা হয় সন্নিহিত বাহু, অর্থাৎ সবই লিখলাম আমি। তার মানে এই থিটা কোণের বিপরীত যেটা থাকে সেটা হলো বিপরীত বাহু বা ভূমি। এই থিটা কোণের সাথে যেটা লাগানো থাকে সেটাকে বলা হয় লম্ব বা সন্নিহিত বাহু। বা আমি এখন যদি চিন্তা করি যে আমি এই কোণটা নিব না, অর্থাৎ এটা তো আমাদের কী ছিল, এ ছিল, বি ছিল, সি ছিল। তো আমি চিন্তা করলাম যে না, আমি এই কোণটা নিব না, আমার ভালো লাগতেছে না, আমি এই কোণটা নিব। তার মানে এটা আমাদের থিটা কোণ। এবার আমরা এটার সাপেক্ষে বলবো। এটার সাপেক্ষে আমি বলতে পারি যে এটার বিপরীতে যে বাহুটা আছে সেটা হলো বিপরীত বাহু বি, বা আর এটার সাথে লাগানো অবস্থায় যেটা আছে সেটা হলো আমাদের সন্নিহিত বাহু। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এটার সাথে তো এই কোণটা এই বাহুটা লাগানো আছে, এই বাহুটাও লাগানো আছে, আমরা স্পেশালি কেন এটাকে লম্ব বা সন্নিহিত বাহু কেন বলবো? বা এটার সাথে তো আমাদের এইটাও লাগানো আছে, এই বাহুটাও লাগানো আছে, তো স্পেশালি কেন এটাকে সন্নিহিত বাহু বলবো, এইটাকে কেন বলবো না, বা এইটাকে কেন বলবো না? কেননা আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ থাকে। আর অতিভুজ কোনটা? যেটা সবচেয়ে বড় বাহু, এটা সবচেয়ে বড় বাহু, এটা অতিভুজ। এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে তো এটা সবচেয়ে বড় বাহু, এটার জন্য আলাদা একটা নির্দিষ্ট নামই আছে অতিভুজ। তো আমরা এটাকে তো আর চেঞ্জ করতে পারি না, অতিভুজকে তো আর আমরা সন্নিহিত বাহু বলতে পারবো না, কেননা এটার জন্য একটা স্পেশালি নাম আমাদের আগে থেকেই আছে, সবচেয়ে বড় বাহুটাই অতিভুজ। তাই আমরা এটাকে অতিভুজের জায়গায় সন্নিহিত বাহু বলতে পারবো না। অতিভুজ ছাড়া থিটা কোণের সাথে যে বাহুটা লাগানো থাকবে সেটাই হলো সন্নিহিত বাহু, আর বিপরীতে যেটা থাকবে সেটা বিপরীত বাহু। তাহলে এবার আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, আগের মতো করেই এ বি সি। আমি ইচ্ছা মতো একটা ধরবো, তো আমি সাপোজ এটাকে থিটা কোণ হিসেবে ধরতেছি, সিকে। তোমরা চাইলে একেও ধরতে পারবা। তাহলে সি এর সাপেক্ষে এটা কি বিপরীত, বিপরীত বাহু। আর একটা কি, এটা এটা যেহেতু লাগালাগি অবস্থায় আছে তাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর এটা তো আমরা সকলে জানি এটা হলো অতিভুজ। এখন আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেইটার সাপেক্ষে কিছু অনুপাত আমরা এখানে লিখব। যেমন আমাদের এখানে সাইন, সাইন আছে, সাইনের বিপরীতটা লিখি আমি এখানে কসেক। আবার আমি এখানে ট্যান লিখি, ট্যানের বিপরীত কট, আরটা হলো সেক, আরটা আছে হলো কস। এগুলো প্রত্যেকটার জন্য অনুপাত আছে, নির্দিষ্ট অনুপাত। এখন এগুলো সাইনের জন্য কি কি হবে, এইটার জন্য একটা মজাদার কিছু কথা আছে। যেমন আমি বলতেছি সাইন, সাইনের দন্তের স যদি আমরা চিন্তা করি, দন্তের স দিয়ে শুরু হবে, মানে আমাদের সাইনের জন্য যে বাক্যটা আছে সেটা দন্তের স দিয়ে শুরু হবে, যেহেতু সাইন আর দন্তের স সেম। তো আমি বলতে পারি সাগর বিশাল অনেক, এক একজন এক একভাবে বলে, তো যার কাছে যেটা ভালো লাগে। তো সাগর বিশাল অনেক, এই সাগর সাগর সাগরতে হলো সাইন, বিশালতে বি মানে বিপরীত বাহু, বিবা বিপরীত বাহু, অনেক অতে কি অতিভুজ। তার মানে আমি সাইনের ক্ষেত্রে যদি চিন্তা করি, সাইন, সাইনের লব হবে কি বিশাল মানে বিপরীত বাহু, সাইনের লবটা হবে বিপরীত বাহু ডিভাইড বাই, এখন পরে যেটা আছে অতিভুজ,
তার মানে হরটা হবে অতিভুজ। তার মানে আমি বলতে পারতেছি সাইন ইকুয়াল বিপরীত বাহু মানে এইটার মান ডিভাইডেড বাই অতিভুজ মানে এইটার মান। ক্লিয়ার? একইভাবে আমি তো জানি যে সাইনকে আমি লিখতে পারি সাইন ইকুয়াল 1/cosec, যেটা আমি দেখাইলাম। তো সাইন ইকুয়াল আমি 1/cosec লিখতে পারি, কেননা সাইনের বিপরীতটাই হলো cosec। তার মানে যেহেতু বিপরীতটা 1 দিয়ে ভাগ করতেছি, তার মানে এই যে জিনিসটা জাস্ট উল্টে যাবে। তার মানে কোসেকের ক্ষেত্রে আগে থাকবে অতিভুজ এবং নিচেই থাকবে বিপরীত বাহু। তার মানে আমি একটা জানলে আরেকটা অটোমেটিকলি জেনে যাচ্ছি, মানে বিপরীতটা মানে উল্টে যাচ্ছে। এখন আমি টেনের ক্ষেত্রে চিন্তা করব। তো এখানে আমার জায়গা নেই, তো আমি আরেকটা পেজ ব্যবহার করতেছি। তো টেনের ক্ষেত্রে আমরা চিন্তা করব, ট্যাংরা মাছ আছে না, ট্যাংরার শিংগুলো কিন্তু বিশাল বিশাল। তো ট্যাংরার বিশাল শিং। তো ট্যাংরা মানে ট্যান, বিশাল মানে বিপরীত বাহু, বিপরীত বাহু। শিং মানে বোঝা যাচ্ছে ধন্দেশ্ব বা তালবিশ্ব, তো সন্নিহিত বাহু। তার মানে আমি এখান থেকেই বলবো যে আমি টেনের জন্য চিন্তা করতেছিলাম না, ট্যাংরার লব কি হবে, লব হবে প্রথমটা মানে বিপরীত বাহু, বিপরীত বাহু। এবার হর লাগবে, তো আমাদের হর কি হবে, পাশেরটা মানে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তার মানে আমি বলতে পারতেছি ট্যান থিটা মানে এই থিটার সাপেক্ষে ট্যান সি বা ট্যান থিটা ইকুয়াল বিপরীত বাহুর মান ডিভাইড বাই সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুর মান যদি মান দেওয়া থাকে তখন আর কি, তাছাড়া তো সম্ভব না বের করা। এরপরে আমরা আসি হলো কট। তো আমরা জানি ট্যানের বিপরীতটাই হলো কট, তার মানে ট্যান ইকুয়াল 1/cot, এক দ্বারা ভাগ হচ্ছে মানে এই জিনিসটা জাস্ট উল্টিয়ে যাবে। তার মানে উপরে হবে সন্নিহিত বাহু আর নিচেই হবে বিপরীত বাহু। তার মানে আমরা একটা জানলে আরেকটা কিন্তু জেনে গেলাম। এবার আসি হলো সেক। কিন্তু সেকের জন্য আমাদের আসলে মেইনলি কস জানতে হবে। যেমন আমরা এই সাইনের জন্য আমরা এইরকম একটা সেন্টেন্স শিখলাম, টেনের জন্য শিখলাম। তো এবার আমরা শিখবো হলো কসের জন্য। কসটা আমাকে উপরে লিখতে হতো। তো যাই হোক, কস কী হবে, ক দিয়ে শুরু হবে অবশ্যই। কবরে সাপ অনেক, এক একজন কিন্তু এক একটা দিয়ে বলে, যার যেটা ভালো লাগে আর কি, বা তোমরা নিজেরাই একটা তৈরি করতে পারো। কবরে সাপ অনেক, তো কবরে কস, সাপ মানে সন্নিহিত বাহু, আর অতে তো সবাই বুঝতেই পারতেছ যে এটা অতিভুজ। তার মানে আমি কসের জন্য চিন্তা করতেছি, কসের উপরে কি হবে, সন্নিহিত বাহু, দন্তেশ্ব লিখলাম, আর তারপরে কি হবে, হর অতিভুজ। তার মানে দন্তেশ্ব মানে সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। এখানে সেকটা কি হবে, কসের বিপরীত, তার মানে উপরেই হবে অতিভুজ, নিচে হবে সন্নিহিত বাহু। তার মানে আমি বলতে পারতেছি সেক থিটা ইকুয়াল অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, বা কস থিটা ইকুয়াল সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজের মান। এটা করলে মানটা যেটা আসে মানে অনুপাত আর কি, যেটা আসবে সেটা। তো এই যে 6টা অনুপাত, জাস্ট 3টার জিনিস আমরা জানলাম, মানে 3টা আমরা সেন্টেন্স জানলাম। ট্যাংরার বিশাল সি, সেটা টেনের ক্ষেত্রে, কবরের সাপ অনেক, সেটা কসের ক্ষেত্রে, আর এখানে হলো সাগর বিশাল অনেক, তার মানে সাইনের ক্ষেত্রে। তো এই 3টা জানলে তো বাকি যেটা 3টা আছে সেটা উল্টে দিলেই হয়ে যাচ্ছে। এটা আমরা কী জন্য শিখলাম, আমরা এই চতুর্ভাগের জন্য শিখলাম, মানে চতুর্ভাগে এখানে কেন সাইন কস ব্যবহার করা হলো সেইটার জন্য। তো এবার আমরা সেইটার দিকে যাই। তো এখানে আর আট না করি, আমি নতুন করে আরেকটা আট করি। তো এটা আমাদের চতুর্ভাগ, এটা প্লাস প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস। এখন আমি জানি যে এখানে সবগুলো প্লাস, তো আমি এটার হিসাব বাদ দিলাম, বা আমি এটাও একটু পরে দেখাচ্ছি। তো আমি এখানে কি করব, যেহেতু আমাদের প্রত্যেকটা অনুপাত, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সাইন কস সেক ট্যান কট, এগুলো সবগুলোই 6টাই কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করা হয়েছে। তা আমি একটা কি করব, আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। আমাদের এই কোণের মান কি, অবশ্যই 90 ডিগ্রি। এখন আমি যদি এই বিন্দুটা চিন্তা করি, এটা তো একটা এক্স কমা ওয়াই আকারের একটা বিন্দু। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এক্সের মান কি হবে, মাইনাস। তার মানে আমি এই যে একটা মান নিলাম, এই বাহুটা যে আমরা গেলাম, এই বাহুটা কি হলো, মাইনাস। যেহেতু আমাদের এক্সের মান মাইনাস, মানে এটা কি হিসেবে আছে, মাইনাস এক্স কমা ওয়াই হিসেবে আছে। দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু আট করলাম, সেখানে তো এই ফর্মেটে থাকে মাইনাস এক্স কমা ওয়াই।
তার মানে আমাদের এই যে ভূমি এটার মান হলো মাইনাস, আর লম্ব এটার মানটা কি প্লাস, মানে লম্বর মান প্লাস। আর অতিভুজ আমরা কীভাবে বের করি, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে রুট করে দেই, তার মানে এ স্কোয়ার আছে, তার মানে অতিভুজের মান সব সময় প্লাস, অতিভুজ কখনো মাইনাস হতে পারবে না। তাহলে আমাদের ভূমি মাইনাস আর উপরেরটা হলো প্লাস। এখন আমরা একটা জিনিস দেখি, আমরা সাইনের ক্ষেত্রে কি জানছিলাম, বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ। তো এখানে যে আমরা কোন একটা ত্রিভুজ আট করলাম না, আমি এটার সাপেক্ষে সাপোজ ধরে নিচ্ছি এটা হলো থেটা, মানে এই যে কোনটা এটা হলো থেটা। তাহলে সাইনের বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ, সাইনের জন্য আর কি। তো আমি দেখতে পাচ্ছি বিপরীত বাহু, এই যে বিপরীত বাহুটা আছে না, আমরা কার সাপেক্ষে ধরবো, এই থেটার সাপেক্ষে, অর্থাৎ সাইন থেটা ইকুয়াল বিপরীত বাহু বাই অতিভুজ। তো এই যে বিপরীত বাহু, এই থেটার সাপেক্ষে বিপরীত বাহু কোনটা, এইটা, এটার মানটা কি প্লাস, তার মানে প্লাস বিশিষ্ট কোনো একটা সংখ্যা। এখন অতিভুজটা কি, এটা অতিভুজটাও কি প্লাস, তার মানে প্লাস ডিভাইড বাই প্লাস। তাহলে কোনো একটা সংখ্যা প্লাস, তাকে যদি আমি অন্য একটা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ দিই, সেটার মান অবশ্যই একটা প্লাস আসবে। তাই কারণে আমাদের এখানে সাইনের মান দ্বিতীয় চতুর্ভাগের প্লাস। একইভাবে আমি এবার চিন্তা করব কি, কোসেকটা কি, অতিভুজ ডিভাইড বাই বিপরীত বাহু, তার মানে এই প্লাসটা এখানে যাবে, এই প্লাসটা জাস্ট নিচে আসবে, তার মানে প্লাস ডিভাইড বাই প্লাস, একই কথা, এটার মানও আসবে প্লাস, তার মানে এখানেও কি আছে, কোসেকের মান প্লাসই আছে। এবার আমি চিন্তা করি অন্য কোনো একটা অনুপাত ইচ্ছা মতো, তো আমি ট্যান ধরলাম, সাপোজ ট্যানের জন্য আমরা কি শিখছিলাম, ট্যান সেটা ইকুয়াল ট্যাংরার বিশাল শিং। তো ট্যাংরার বিশাল মানে বিপরীত বাহু, আর শিং মানে সন্নিহিত বাহু। তো এবার এটার বিপরীত বাহু কি প্লাস, মানে প্লাস বিশিষ্ট কোনো একটা কিছু। এখন সন্নিহিত বাহু কোনটা, এটা কি মাইনাস, তার মানে আমি যদি প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানটাও আসবে মাইনাস। তাই কারণে ট্যানের মান দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস। ট্যান মাইনাস হলে কত মাইনাস হবে, কেননা ট্যান তো কটের বিপরীত। তো আমি আরেকটা দেখাই, সেটা হলো কসের ক্ষেত্রে আমরা শিখছিলাম হলো কবরের সাপ অনেক, তার মানে সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। তো আমাদের এখানে সন্নিহিত বাহু দেখি, সন্নিহিত বাহু মাইনাস, অতিভুজ তো সবসময় প্লাস, তার মানে মাইনাসকে যদি আমি প্লাস দিয়ে ভাগ করি সেটার মানও আসবে মাইনাস। তাই কারণে কসের মান দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, এবং কস যেহেতু মাইনাস সেকও মাইনাস হবে, কেননা কসের বিপরীত সেক। আচ্ছা, এটা আমাদের গেল দ্বিতীয় চতুর্ভাগের জন্য। তো আমি এবার কি করব, আরেকটা আমি ত্রিভুজ দিয়ে দেখাই, এটাও কিন্তু সেম, এটা যদি আমি এইভাবে অ্যাড করি সেম, আমি কিন্তু প্রত্যেকটা অনুপাত এইভাবে প্রমাণ করব। আচ্ছা, তো আমি এখন চতুর্থর জন্য দেখাই। তো এটা আমাদের একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আমি এইটা থিটা হিসেবে ধরে নিলাম। এটার বিপরীত কোনটা, এটা, তার মানে এটা হলো বিপরীত বাহু, আর এটা হলো অতিভুজ, আর এটা হলো সন্নিহিত বাহু, এটা। এখন এটা আমাদের প্লাস প্লাস, এটা প্লাস মাইনাস মানে মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা হলো প্লাস মাইনাস, তার মানে এটা আমাদের এক্স কমা মাইনাস ওয়াই এই ফর্মেটে থাকবে চতুর্থ চতুর্ভাগে, এক্সের মান আর ওয়াইয়ের মান। তো এখন আমরা যাচ্ছি কোথায়, প্রথমে এক্সের দিকে যাব, এক্সের মানটা কি প্লাস, এবার যাব হলো ওয়াইয়ের দিকে, ওয়াইয়ের মানটা কি মাইনাস, আর অতিভুজ তো সবসময় প্লাস। এবার আমরা চিন্তা করি যে কোনো একটা অনুপাত, তো আমি প্রথমে সাইন দিয়ে চিন্তা করি, সাইন ইকুয়াল কি বিপরীত বাহু বাই অতিভুজ। তো এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু কি মাইনাস, তাহলে মাইনাস ডিভাইড বাই কি অতিভুজ তো সবসময় প্লাস, তাহলে মাইনাসকে যদি আমি প্লাস দিয়ে ভাগ করি সেটার মানও কিন্তু মাইনাস আসবে, তার মানে সাইনের মানটা চতুর্থ চতুর্ভাগে কি মাইনাস, ঋণাত্মক। এবার আমি অন্য একটা চিন্তা করি, সাইন মাইনাস হলে কসেক তো মাইনাস হবেই, মানে ঋণাত্মক হবে চতুর্থ চতুর্ভাগে। তো আমি এবার ট্যানের কথা চিন্তা করি, ট্যাংরার বিশাল শিং, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু কোনটা মাইনাস, সন্নিহিত বাহু কি সন্নিহিত বাহু প্লাস, তার মানে আবার আগের সিস্টেমে, মানে মাইনাস ডিভাইড বাই প্লাস, তার মানে এটার মানও কি আসবে মাইনাস আসবে, তার মানে চতুর্থ চতুর্ভাগে ট্যানের মানটা কী হবে ঋণাত্মক। একইভাবে কটের মানটাও ঋণাত্মক হবে, যেহেতু কট ট্যানের বিপরীত। আরেকটা কি, আমরা কসের কথা চিন্তা করি, কস কি সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। তো সন্নিহিত বাহু আমাদের প্লাস, তো আমি প্লাস নিলাম, অতিভুজ তো সবসময় প্লাস, তো প্লাস ডিভাইড বাই প্লাস মানে প্লাস হবে।
তার মানে চতুর্থ চতুর্ভাগে কসের মানটা ধনাত্মক, আর কসের বিপরীত যেহেতু সেক, তো সেকও তো ধনাত্মক হবে। এই কারণে আমাদের চতুর্থ চতুর্ভাগে রাখা হয়েছে কস সেক। একইভাবে এখানে কী রাখা হয়েছিল, সাইন কসেক। একইভাবে আমরা যদি এটা প্রমাণ করার চেষ্টা করি, এখানে আমরা পাবো ট্যান কট। তাহলে আমরা কিন্তু দেখলাম যে প্রত্যেকটা চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগ বাদে প্রত্যেকটা চতুর্ভাগের জন্য 2টা করে অনুপাত কিন্তু নির্দিষ্টভাবে রাখা হয়েছে, যেখানে ওগুলোর মান ধনাত্মক, বাকি সব কিছু মাইনাস, ঋণাত্মক। বিজ্ঞানীরা কিন্তু এইভাবে জিনিসটা করছে। এখন আসি প্রথম চতুর্ভাগের জন্য। তো আমি আবার একটা চতুর্ভাগ আট করে নিই। এটা প্রথম চতুর্ভাগের জন্য, তো আমি এটা থিটা কোণ হিসেবে ধরলাম। এটার বিপরীত কোণটা, এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, এটা, আর এটা হলো অতিভুজ। তো আমরা জানি এখানে প্লাস প্লাস ফর্মেটে থাকে, তার মানে এক্সের মানটা কি, এক্স কমা ওয়াই এই ফর্মেটে থাকে। তো আমরা এক্সের মানটা যদি ধরি, এটা তো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্সের মানটা কি প্লাস, এবার আমরা যদি ওয়াইয়ের মানে যাই, এদিকে তো ওয়াই অক্ষ, ওয়াইয়ের মানটা কি, ওটাও প্লাস, যেহেতু প্লাস প্লাস ফর্মেটে আছে, অতিভুজ তো অলওয়েজ প্লাস। তাহলে সবেই যদি প্লাস থাকে, তাহলে আমরা যখন সন্নিহিত বাহু, অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু এইরকম অনুপাতগুলো বের করবো, সব সময় তো প্লাস ডিভাইড বাই প্লাসই আসবে। তার মানে প্লাস ডিভাইড বাই প্লাস মানে তো প্লাসই। এই কারণে 6টা অনুপাতই এখানে ধনাত্মক, কোনো ঋণাত্মকের কোনো কিছুই নাই। যেহেতু সবই প্লাস, তার মানে প্লাস ডিভাইড বাই প্লাস সবসময় আসবে, আর যেটার মানটাও কী হবে, প্লাস হবে। এই কারণে এখানে সবগুলো অনুপাতই আছে, 6টা অনুপাতই আছে, যেগুলো প্রত্যেকটার মানই ধনাত্মক। এখন আমরা নির্দিষ্ট কিছু সূত্র শিখব। যেমন আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু এটা জানি, আমাদের এটা মুখস্থ রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল 1, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আবার এটা একটা গেল, আমরা বলতে পারি সেক স্কোয়ার থিটা, এবার কিন্তু আর প্লাস না, প্লাস শুধুমাত্র সাইন আর কসের ক্ষেত্রে, বাকি সব মাইনাস। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়াল 1। আরেকটা যেটা আছে ওটার ক্ষেত্রেও মাঝখানে মাইনাস, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস, এখানে দেখো ট্যান স্কোয়ার কসেস, সাইন স্কোয়ার কস স্কোয়ার গেল, প্লাস সেক স্কোয়ার গেল, মাইনাস ট্যান স্কোয়ার গেল, এখন বাকি থাকে জাস্ট একটা, সেটা হলো কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল 1। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখন আমাকে যদি বলে যে কস স্কোয়ারের মান কত, তাহলে আমি কি করব, কস স্কোয়ার বাম পাশে রেখে দেবো, বাকি সব ট্রান্সফার করে ডান পাশে নিয়ে যাব। তার মানে আমাকে যদি কেউ বলে যে কস স্কোয়ার থিটার মান কত, তাহলে আমি কি বলবো, 1 তো আগে থেকে এখানে আসছে, এই সাইনটা জাস্ট মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে আমাকে যদি কেউ বলে টেন স্কোয়ারের মান কত, তখন কি করব, তখন আমি কি করব, এখানে যেহেতু মাইনাস আছে, টেনটাকেই আমি ডান পাশে নিয়ে যাব, আর এই 1টাকে বাম পাশে নিয়ে যাব। তাহলে টেনটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল টেন স্কোয়ার থিটা, ইকুয়াল দিলাম, এই 1টাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, সেক স্কোয়ার প্লাস মাইনাস, যেহেতু এখানে প্লাস ছিল, মাইনাস 1। তো আমাকে যদি এখন বলে কসেক স্কোয়ারের মান কত বা কস স্কোয়ারের মান কত, আমি কিন্তু এইভাবে নিয়ে যাই, মানে ট্রান্সফার করে কিন্তু মানটা বলতে পারবো যে আসলে কত হয়, সূত্রটা কি। আমাদের কিন্তু এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট এগুলো মুখস্থ থাকলেই যথেষ্ট। তো এটা গেল আমাদের কিছু সূত্র, এগুলো জানলেই মোটামুটি কিন্তু আমাদের অঙ্ক করা সম্ভব হবে। এরপরে জানতে হবে যে সাইন কত ডিগ্রি মান কত, মানে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, তারপরে আমাদের জানতে হবে 45 ডিগ্রি মান হলো 1/√2, এগুলো মুখস্থ করতে হবে। এরপরে সাইন 45 ডিগ্রি মান √2, এরপরে 60 ডিগ্রি মান হলো √3/2, আর সাইন 90 ডিগ্রি মান হলো 1। এখন একটা জিনিস আমরা অনেক সময় আমাদের বলে যে সাইন, এখানে যে ডিগ্রি থিটা মানে কোনো একটা কিছু, এই সাইন থিটার মানটা কত থেকে কত, 0 থেকে শুরু হবে, 0 হতে পারে, 1 হতে পারে, আবার -1ও কিন্তু হতে পারে। এখন আমি যদি সাইন 180 ডিগ্রি মান বের করি, সাপোজ সাইন 180 ডিগ্রি মান আমরা বের করব, এর কারণে কি জানতে হবে, এর কারণে আমরা প্রথমে 2 × 90 করে নেব। আগে যেমন করে আমরা শিখলাম যে 2 × 90 করতে হবে, প্লাস আরও কিছু বাকি আছে, 2 × 90 180 ডাইরেক্ট হয়ে যায়, তাই প্লাস 0 ডিগ্রি। এটা হলো সাইনের জন্য। এখন একটা জিনিস আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, আমাদের এই যে ফর্মেট, আমাদের সাপোজ সাইন থিটা দেওয়া আছে, এইটাকে আমাদের এইভাবে রূপান্তর করতে হবে। যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তখন কিন্তু আমরা এই ফর্মেটে রাখবো,
যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে তো আমরা ডাইরেক্ট এইভাবে মানটা বের করব। আর যদি আমাকে বলে যে সাইন 25 ডিগ্রি মান কত, তখন কিন্তু আমাদের ক্যালকুলেটর মাস্ট ইউজ করতে হবে, তাছাড়া তো আমরা বের করতে পারবো না। আমরা জাস্ট 0 ডিগ্রির জন্য জানি, 30 ডিগ্রির জন্য জানি, 45 ডিগ্রির জন্য জানি, 60 ডিগ্রির জন্য জানি, আর 90 ডিগ্রির জন্য জানি। বাকি যদি আমাদের বলে যে 25 ডিগ্রি মান কত, তাহলে কিন্তু আমার জন্য ঝামেলা, ওটার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। আর ওইরকম কখনো দেয়ও না, সাধারণত এগুলোর মধ্যে থাকে। তো এখন সাইন থিটা, এই থিটার মান যদি 90 ডিগ্রি পার হয়ে যায়, মাইনাস আর প্লাস যাই হোক না কেন, মাইনাস প্লাস 90 ডিগ্রি যদি পার হয়ে যায়, মানে 91 ডিগ্রি, 92 বা 270 ডিগ্রি, এগুলো তো সবগুলো 90-এর উপরে, যদি 90 ডিগ্রি পার হয়ে যায় তাহলেই আমাদের এই ফর্মেটটা থাকবে, সাইন n ইন্টু π/2। এখন একটা জিনিস, π/2 প্লাস থিটা এই ফর্মেটে থাকবে। এখানে আমাদের এই যে পাই, এই পায়ের মান কিন্তু 3.1416 না, এই পায়ের মান ত্রিকোণমিতির ক্ষেত্রে সব সময়ের জন্য 180 ডিগ্রি এই পায়ের মান, অর্থাৎ এই ডিগ্রিতে আমাদের পায়ের মান 180 ডিগ্রি, মানে এই ত্রিকোণমিতির ক্ষেত্রে সবসময় 180 ডিগ্রি। তো আমি লিখছি কি π/2, মানে এই 180 ডিগ্রিকে আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে তো আমি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তার মানে n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এইটা হলো আমাদের ফর্মেট যদি সাইন থিটার মান 90 ডিগ্রির চেয়ে বড় হয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম কি, সাইন 180 ডিগ্রি মান বের করব। তো এখানে আমাদের একটা বিষয় আবার লক্ষ্য রাখতে হবে, এই n এর মানের উপর আবার ফির সমস্যা। n এর মানটা যদি জোড় হয়, তো n ইকুয়াল যদি ইভেন হয়, তাহলে আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাত আছে না, এটার কোনো চেঞ্জই হয় না। কিন্তু ভেজালটা করে যখন n এর মান ওড হয় বা বিজোড় সংখ্যা হয়। যদি n এর মানটা বিজোড় হয়, তখন আমাদের একটা কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা? তখন আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। যদি সাইন থাকে, সাইন কনভার্ট হয়ে যায় হলো কস, অর্থাৎ সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। এখন যদি ট্যান থাকে, ট্যান যদি থাকে, তখন আমাদের n এর মান যদি বিজোড় হয়, শুধুমাত্র কিন্তু বিজোড়ের ক্ষেত্রে, জোড় যদি হয় তাহলে কিন্তু আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই, যেমনটা আছে সাইন সাইনই থাকবে, ট্যান থাকলে ট্যানই থাকবে, কস থাকলে কসই থাকবে। কিন্তু n এর মান যদি মানে বিজোড় হয়, অর্থাৎ আমি যদি বলি যে 90 ইন্টু বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু সেইখানে আমাদের ট্যান থাকলে কী হবে, কট হবে, আবার কট থাকলে কিন্তু ট্যান হবে। একইভাবে আমাদের আরেকটা আছে হলো কসেক, কোসেক থাকলে হবে সেক, আর সেক থাকলে হবে কোসেক, যদি n এর মানটা বিজোড় হয়। যেমন আমি যদি এখানে উদাহরণটা যেটা দিলাম যে সাইন 180 ডিগ্রি, এটা 90-এর চেয়ে বড় না, 180 ডিগ্রি তো 90-এর চেয়ে বড়, তাহলে আমরা কোন ফর্মেটে নিয়ে যাব, এই ফর্মেটে নিয়ে যাব। তাহলে এটা ইকুয়াল লিখতে পারি আমরা সাইন 2 ইন্টু 90 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাস থিটা আছে, এখন 90-কে যদি আমি 2 দ্বারা গুণ করি, ডাইরেক্ট তো 180 পাচ্ছি, তো তাই আমরা প্লাস হিসেবে কিছু দিতে পারতেছি না, 0 ডিগ্রি দিয়ে দেবো, মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবার আমাদের একটা কাজ আছে, এখানে আমি 2 ইন্টু 90 লিখছি না, এই ডিগ্রিটা আমরা চিন্তা করব যে আসলে এই যে পুরো ডিগ্রি, এটা তো পুরোটা একটা ডিগ্রি, তো এই জিনিসটা কোন চতুর্ভাগে অবস্থিত এইটা আমরা লক্ষ্য করব। তো আমি যদি একটা চতুর্ভাগ আঁকি, আমরা জানি এখানে সাইন কোসেক, এখানে ট্যান কট, আর এখানে হলো সেক কস, আর এখানে তো সবই প্লাস। তাহলে এখানে আমি বললাম কি 2 ইন্টু 90 ডিগ্রি, মানে 2 বার 90 ডিগ্রি যাব, প্লাস 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি ওটারও ভ্যালুই নেই, ওটার কথাই হিসাব বাদ। তো আমি কি বললাম, প্রথমে আমরা শুরু করব এই লাইন থেকে, এক্স অক্ষ থেকে যাব কোন দিকে, উপরের দিকে, যেহেতু আমাদের এখানে প্লাস, কোনো মাইনাস নাই। আমি এখানে 180 ডিগ্রি যে বললাম, তার মানে কিন্তু আমাদের বুঝতে হবে সাইন প্লাস 180 ডিগ্রি। আমি যদি সাইন মাইনাস 180 ডিগ্রি বলতাম, তাহলে কিন্তু সেটার মানটা আলাদা হয়ে যেত। আমি কিন্তু সাইন জাস্ট 180 ডিগ্রি বলছি, তাই আমাকে কোন পাশে যেতে হবে, এই দিকে যেতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যদি মাইনাস বলতাম, তখন ঘড়ির কাঁটার দিকে যেতাম। তো এখানে আমি যেহেতু প্লাস বলছি, তো আমাদের কি 2 বার 90 যেতে হবে, তো আমি একবার 90 গেলাম, এরপরে আরও একবার 90 যেতে হবে, আরও একবার 90 গেলাম, তার মানে এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আছে, এখানে আমি সাইন হিসেবে কল্পনা করছি, তো এখানে আমি সাইন হিসেবে যেহেতু কল্পনা করলাম, তো এখানে কি সাইন আছে, আছে তো, তার মানে সাইন আমাদের প্লাস, যেহেতু এখানে সাইন আছে, এখানেও সাইন আছে, তার মানে এখানে আমাদের ধনাত্মক মান, তার মানে আমি এখানে প্লাস হিসেবেই চিন্তা করব। তো এখন এন, এই যে এন এর মান, এখানে আমি n ইন্টু π/2 মানে n ইন্টু 90, তো এন এর মান কি, একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা,
তার মানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জই হবে না। তার মানে সাইন ছিল, সাইন থাকবেই। তার আগে কি প্লাস, তো প্লাসটা আমরা না দিলেও পারতাম, কেননা প্লাস তো আমাদের দেওয়া লাগে না কোনো সংখ্যার সামনে। মাইনাস হলে সেটা এক্সট্রাভাবে দেওয়া লাগে, কিন্তু প্লাস তো আর দেওয়া লাগে না, তো প্লাস দিলেও হবে না দিলেও হবে। তো এখানে এনের মান যেহেতু ইভেন, তাই আমাদের এনের মান মানে ইভেন হওয়ার কারণে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হলো না। এখন এই যে 2 × 90 এটার কাজ তো আমরা করলাম, 2 বার 90 গেলাম, এটার কাজ শেষ। এই যে প্লাস থিটাটা আসে না, এই থিটাটা জাস্ট এর সাথে যোগ হয়ে যাবে 0 ডিগ্রি। এখন সাইন 0 ডিগ্রি মান যা হবে, সাইন 180 ডিগ্রি মানও তাই হবে। যেমন সাইন 0 ডিগ্রি মান কত হবে, আমি যে একটু আগে বললাম এখানে সাইন 0 ডিগ্রি মান হলো 0, তার মানে সাইন 180 ডিগ্রি মান 0ই হবে। তার মানে আমরা যদি এখন সাইন 180 ডিগ্রি মান যদি আমাদের বের করতে বলে, তার মানটা হবে 0। এখন আমরা আর একটা জিনিস শিখি, 180 দিয়ে শিখলাম, তো এবার আমি সাইন 270-এর মানটা বের করা শিখাই। তো এটা 90 ডিগ্রির চেয়ে অবশ্যই বড়, আমরা দেখতেই পাচ্তেছি। তার মানে আমাদের কোন ফর্মেটে হবে, n × π/2 মানে 90 ডিগ্রি প্লাস থিটা। তো এখানে আমরা সর্বোচ্চ যত ডিগ্রি পর্যন্ত 90 কনভার্ট করতে পারি বা 90-এর গুণিতক আকারে লিখতে পারি সেটা সেই হিসেবে লিখব। n এর মান আমরা কিন্তু 3 লিখতে পারি, 3 × 90 প্লাস কত 0 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি n এর মানটা বিজোড়। জোর হলে তো কোনো সমস্যাই ছিল না, জোর হলে আমাদের সাইনই থাকতো। যেহেতু এখানে দেখতে পাচ্ছি n এর মানটা বিজোড়, তাই সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস লিখলাম। এখন আমাদের দেখতে হবে প্লাস না মাইনাস হবে, তো চতুর্ভাগ আবার হিসাব করতে হবে। তো 3 × 90 মানে 3 বার 90 যাব, কোন পাশে, যেহেতু 90 এখানে 270 এটারও প্লাস, তার মানে এই পাশে যাব। তাহলে একবার 90 গেলাম, 2 বার গেলাম, 3 বার গেলাম, যে প্লাস 0 ডিগ্রি, তো প্লাস 0 ডিগ্রি মানে এই জায়গাতেই অবস্থান করতেছে, তার মানে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে কি সাইন আছে? ও আরেকটা জিনিস, সেটা হলো আমরা কিন্তু এখানে সাইন এখানে 3 হওয়ার কারণে, n এর মান 3 হওয়ার কারণে আমরা সাইনকে কনভার্ট করে কস লিখলাম। কিন্তু আমরা যখন চতুর্ভাগ চিন্তা করব, তখন কিন্তু আমাদের প্রশ্নে যা দেওয়া ছিল সেইটা হিসেবেই কল্পনা করব যে এখানে সাইন আছে কি না। আমরা কিন্তু কস হিসেবে কল্পনা করব না, এই জিনিসটা অনেকে ভুল করে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু কস দিয়ে চিন্তা করবো না যে কস এখানে আছে কি না, আমরা প্রশ্নে যেটা আছে সেটা দিয়েই চিন্তা করবো যে সাইন আছে কি না। তো দেখতেই পাচ্ছি এখানে সাইন নাই, ট্যান কট আছে, তার মানে এখানে সাইনের মানটা কি মাইনাস, আমরা মাইনাস দিয়ে দেবো। কস দিয়ে কিন্তু কোনোভাবেই চিন্তা করবো না, কসের কাজটা শুধু কোথায়, যদি আমাদের এনের মানটা মাইনাস হয় তখন মানে বিজোড় হয়, তখন জাস্ট কনভার্ট হয়ে যাবে, তাছাড়া আর কিন্তু কোনো কাজই নাই এটার। পরবর্তীতে কাজ আছে, সেটা হলো এখানে আমরা দেখি 3 × 90 ডিগ্রি, এটার কাজ কী করলাম, এটার কাজ হলো মাইনাস হলো, এখন জাস্ট বাকি থাকলো 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি দিয়ে দিলাম। এখন আমাদের দরকার হলো কস 0 ডিগ্রি মান, তো এটা কিন্তু আমাদের মুখস্থ, কস 0 ডিগ্রি মান হলো 1, কিন্তু এই যে মাইনাস আছে এই কারণে মাইনাস হয়ে যাবে। তার মানে আমি বলতে পারতেছি যে সাইন 270 ডিগ্রি মান -1। এবার আমি একটা জিনিস দেখাই, যেহেতু এতক্ষণ প্লাস দিয়ে দেখাচ্ছিলাম, মাইনাস দিয়ে দেখাই। সাইন 180 ডিগ্রি, এটা মাইনাস 180 ডিগ্রি আমি দিলাম। তো মাইনাস মানে কি, মাইনাস হোক যাই হোক, এটা তো 90 ডিগ্রির চেয়ে বড় একটা কোণ, তার মানে আমাদের এই ফর্মেটে আবার নিয়ে যেতে হবে। তাহলে আমি লিখতে পারি সাইন 2 × 90 ডিগ্রি, আমি এখানে মাইনাস দিলাম, -90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। তো এখন এই জিনিসটা আমরা এখন দেখি। তো এখানে -90 ডিগ্রি, তার মানে কি মাইনাস আছে, তার মানে আমাকে নিচ দিয়ে হিসাব করতে হবে। তো 2 × -90 ডিগ্রি, তার মানে আমি 2 বার নিচের দিকে যাব, একবার গেলাম, 2 বার গেলাম, যে প্লাস 0 ডিগ্রি মানে আমি এইখানে অবস্থান করতেছি। তৃতীয় চতুর্ভাগে কি সাইন আছে? নাই, তার মানে অবশ্যই মাইনাস। এবার আমরা কিসের কাজ করলাম, মাইনাসের কাজটা করলাম, মানে কোন চতুর্ভাগে সেটার কাজ করলাম। এখন এখানে এনের মান, এটার মান তো 2 তো একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তার মানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যা আছে তাই থাকবে, সাইন ছিল সাইনই থাকবে। এখন আর কি লাগবে, এই 0 ডিগ্রিটা জাস্ট দিয়ে দেবো। এখন সাইন 0 ডিগ্রি মান কত জানি আমরা, 0 ডিগ্রি, মাইনাস থাকার কারণে কী হবে, -0 ডিগ্রি। এখন -0 সাথে থাকুক আর না থাকুক একই কথা, তার মানে মানটা আসলে হয়ে যাবে কত, 0 ডিগ্রি। এটা হলো আমরা কিসের মান বের করলাম, সাইনের মান বের করলাম। তাহলে এইভাবে করে আমাদের যতই দেখ না কেন আমরা কিন্তু মানটা বের করতে পারবো, সাইন বলুক কস বলুক। কিন্তু এই যে সাইন 0 ডিগ্রি মান, ট্যান 0 ডিগ্রি মান, কট 0 ডিগ্রি মান, এগুলো আমাদের জানতে হবে। তো এবার আমরা শিখবো যেটা, সেটা হলো একটা মান থেকেই 6টা মানে বাকি 5টা মান বের করা। সাপোজ আমাকে বললো যে সাইন 30 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান তো আমরা জানি যে 1/2,
এখন আমাকে বাকি 5টা যে আরও আছে না, মানে সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। তো আমাকে কী বের করতে হবে? কস 30 ডিগ্রি বের করতে হবে, সেক 30 ডিগ্রি বের করতে হবে, কট 30 ডিগ্রি বের করতে হবে, ট্যান 30 ডিগ্রি বের করতে হবে, আর এটা কী আছে? কোসেক। কোসেক 30 ডিগ্রি, এগুলোর মান বের করতে হবে কত। জাস্ট আমাকে একটা মান দেওয়া আছে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। এখন আমরা এই একটা মান থেকে বাকি সবগুলো মান বের করব। তো আমাদের একটা মান আমি লিখে নিচ্ছি, সাইন 30 ডিগ্রি, এটা ইকুয়াল হাফ। ভালো কথা। তো আমরা এগুলো কীভাবে বের করব? সূত্রগুলো দিয়ে। আমরা কিন্তু জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা এটা ইকুয়াল 1, আমরা জানি এটা। আমাদের দেওয়া আছে সাইন 30 ডিগ্রি মান, তাহলে আমাদের থেটার জায়গায় কী হবে? সেটার জায়গায় শুধুমাত্র আমরা সাইন স্কোয়ার 30 ডিগ্রি লিখব, প্লাস কসের জায়গায় কস 30 ডিগ্রি মান বের করবো। তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রি এটা ইকুয়াল তো 1ই হবে। আমাদের দরকার হলো কস 30 ডিগ্রি মান। তো এখন সাইন 30 ডিগ্রি মান আমাদের দেওয়া আছে হাফ, তার উপরে স্কোয়ার আছে, তার মানে কি হাফ স্কোয়ার প্লাস এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। সাপোজ কস স্কোয়ার 30 এটা ইকুয়াল এক্স আমি ধরে নিলাম, যেহেতু বারবার লেখার লাগে তাই আমি এক্স ধরে নিলাম। এটা ইকুয়াল 1। তো আমি এক্স ইকুয়াল কি লিখতে পারি? 1 মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আমি একবার স্কোয়ার করে দিচ্ছি 1/4। তাহলে আমি কি করতেছি? লসাগু করি এবার। 4, তাহলে এখানে হলো 4 - 1, তার মানে 3/4। এক্সের মান 3/4 মানে কি? আমাদের কস স্কোয়ার 30 ডিগ্রি, এইটার মান আসলো 3/4, কিন্তু আমার চাইছে হলো শুধুমাত্র কস 30 ডিগ্রি মান। তাহলে স্কোয়ারটা জাস্ট আমি কি করে দেবো? রুট করে দেব। তাহলে কস 30 ডিগ্রি মান কি আছে? এটা তো √3 থাকবে, আর 4কে যদি আমি রুট করি তাহলে পাবো 2, তার মানে √3/2। তাহলে কস 30 ডিগ্রি এটার মান পাইলাম আমরা √3/2। ফাইন, এবার আমরা পরেরটা বের করি, সেক। এখন একটা মজার কথা হলো, আমরা জানি যে কসের বিপরীতে হলো সেক। তাহলে আমি কসকে লিখতে পারি 1/sec, অথবা আমি সেককেও লিখতে পারি 1/cos। তাহলে আমাদের কস 30 ডিগ্রি এটার মান হলো যদি √3/2 হয়, তাহলে সেক 30 ডিগ্রি মান কী হবে? যেহেতু বিপরীত তার মানে উল্টে যাবে, 2/√3। এটা হলো সেক 30 ডিগ্রি মান। একইভাবে আমরা কসের মান বের করলাম, সেকের মান বের করলাম, কটের মান বের করব। এখন কটের জন্য একটা জিনিস আমাদের জানতে হবে, এটা বলা হয়নি এতক্ষণে, যে কটের জন্য ফির আমাদের একটা সূত্র আছে কিন্তু, কট থেটা ইকুয়াল কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা। কটের জন্য আছে, তো ট্যানের ক্ষেত্রেও আছে কিন্তু। ট্যান থেটা কি? আমরা লিখতে পারি কট ইকুয়াল 1/tan থেটা, তাই না? আবার ট্যান থেটা ইকুয়াল আমরা লিখতে পারি 1/cot থেটা, যেহেতু পরস্পরের বিপরীত। তো ট্যান থেটা ইকুয়াল 1/cot থেটা, কট থেটা আবার ফির কস থেটা ডিভাইড বাই সাইন থেটা। তো এটা ইকুয়াল লিখি 1/cos থেটা বাই সাইন থেটা। তখন 1 দিয়ে ভাগ মানে উল্টে যাবে, তার মানে এটা উল্টে গেলে কি হবে? সাইন থেটা ডিভাইড বাই কস থেটা, তার মানে ট্যান থেটা ইকুয়াল সাইন থেটা ডিভাইড বাই কস থেটা, এবং কট থেটা ইকুয়াল কস থেটা ডিভাইড বাই সাইন থেটা। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আমরা কিসের মান বের করবো? কট 30 ডিগ্রি মান বের করবো। তো কট 30 ডিগ্রি মান বের করার জন্য আমাদের কী লাগবে? এই ফরম্যাটটা লাগবে, কস থেটা ডিভাইড বাই সাইন থেটা। তার মানে কস থেটার মান তো 30 ডিগ্রি, তাহলে কস থেটা ডিভাইড বাই সাইন থেটার মান 30 ডিগ্রি। এখন কস 30 মান কি আমরা পাইছি? √3/2, আমরা মানটা বসিয়ে দিই, √3/2। এটা ডিভাইড বাই সাইন 30 মান পাইছি হাফ, ওটা তো দেওয়াই আছে, দেওয়াই ছিল প্রশ্নে। এখন কি করব? জাস্ট উল্টে দেবো, √3/2 ইন্টু 2টা উপরে যাবে ডিভাইড বাই 1। তো 2 আর 2 কাটা গেল, থাকলো শুধুমাত্র √3। তার মানে কট 30 ডিগ্রি মান হলো √3। আমরা কিন্তু কট মান পেয়ে গেলাম। এখন ট্যান 30 ডিগ্রি মান, আর আমরা যদি কটকে বলতে পারি 1/tan, আবার ট্যানকে বলতে পারি 1/cot, তাহলে আমরা তো এখানে ট্যানের মান পেয়ে গেলাম, যেহেতু বিপরীত তার মানে এটার বিপরীত হয়ে যাবে 1/√3। এখন একটাই বাকি আছে, ট্যান পাইলাম, কোসেক বাকি আছে। কোসেকের মানটাও আমরা পেয়ে গেছি, কোসেক 30 ডিগ্রি। কীভাবে পাইলাম? সাইনের বিপরীত কোসেক, তো সাইনের মান যদি হাফ হয় তাহলে কোসেকের মান কী হবে? জাস্ট এটা উল্টে যাবে, মানে 2/1। 2/1 মানে তো খালি 2। আমরা কিন্তু প্রত্যেকটাই পেয়ে গেলাম, একটা অনুপাত দিয়েই কিন্তু আমরা প্রত্যেকটার মান বের করতে পারবো। এখন কথা হলো,
যে আমাকে সাপোজ বললো যে তোমাকে কস 30 ডিগ্রি মান বের করতে হবে না, তোমাকে কস 60 ডিগ্রি মান বের করতে হবে। তো যদি কস 60 ডিগ্রি মান বলে তখন কিন্তু আমরা এটা থেকে এটা বের করতে পারবো না, কেননা আমার তো বলেই দিয়েছে কস 60 ডিগ্রি মান কত, অর্থাৎ আমাদের ডিগ্রি দিয়েই দিয়েছে। তো কস 60 ডিগ্রি মান কী হবে? হাফই হবে। এটা মুখস্থ আমাদের মনে রাখতে হবে। 0, 30, 45, 60 এবং 90 এই কয়টা ডিগ্রি মান আমাদের প্রত্যেকটা অনুপাতের জন্য মনে রাখতে হবে। এখন কথা হলো, আমরা যদি জাস্ট সাইনেরটা মনে রাখি এবং কসেরটা মনে রাখি, বাকিগুলো কিন্তু সবগুলো পাবো। যেমন সাইনেরটা যদি আমি মনে রাখি, আমি আরেকটা পৃষ্ঠা ব্যবহার করি। তো আমি এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এরপরে আর কি 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়টা ডিগ্রির জন্য আমরা অনুপাতের মানগুলো কত মনে রাখবো। তো আমি যদি সাইনের ক্ষেত্রে চিন্তা করি, সাইনেরটা আমাদের মাস্ট মনে রাখতেই হবে সব সময়। সাইন 0 ডিগ্রি মান হলো 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, আর এটার মান 1। এখন আমাকে বললো যে সাইন 0 ডিগ্রি মান, তো এগুলো তো আমরা জানি, সাইন 0 ডিগ্রি মান 0, এটা তো মুখস্থ করতেই হবে। তো সাইন যদি জানি, কসেও কিন্তু আমরা কসেকেও কিন্তু আমরা জানবো। কীভাবে জানবো? এটার বিপরীতটা 0 এর বিপরীতটা, মানে আমি বলতে পারতেছি কসেক ইকুয়াল 1/sin। তাহলে সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয়, কোসেকের মান কী হবে? 1/sin 0 ডিগ্রি। তার মানে 1/sin 0 ডিগ্রি মান 0, তার মানে 1/0, যেটা অসংজ্ঞায়িত। তার মানে কোসেক 0 ডিগ্রি মান কী হবে? অসংজ্ঞায়িত। এখন আসি আমরা 30 ডিগ্রি ক্ষেত্রে। যেহেতু সাইন 30 ডিগ্রি মান হাফ, তো কোসেকটা কী হবে? উল্টে যাবে, মানে হরটা লব হবে, লবটা হর হবে। তার মানে এটার মান হবে 2। একইভাবে এটার মান কী হবে? কোসেক 45 ডিগ্রি মান হবে কি? √2 হবে। কোসেক 60 ডিগ্রি মান কী হবে? 2/√3। কোসেক 90 ডিগ্রি মান কী হবে? 1/1, মানে 1ই হবে। তাহলে আমরা সাইন যদি পাই, কোসেক পেয়ে গেলাম। এরপরে আমরা কসেকটা বের করব। এখন মজার কথা হলো, সাইন 0 ডিগ্রি মান যেটা, কস 90 ডিগ্রি মান সেটা, সাইন 30 ডিগ্রি মান যেটা, কস 60 ডিগ্রি মান সেটা। অর্থাৎ 0 হলে কসের ক্ষেত্রে 90, সাইনের ক্ষেত্রে 30 হলে কসের ক্ষেত্রে 60, আর সাইনের ক্ষেত্রে 45 হলে কসের ক্ষেত্রেও 45। তাহলে কস 0 ডিগ্রি মান কী হবে? 90 ডিগ্রি মান, তার মানে 1 হবে। আবার কস 30 ডিগ্রি মান কত হবে? সাইন 60 ডিগ্রি মান, মানে √3/2। আবার কস 45 ডিগ্রি মান কী হবে? সাইন 45 ডিগ্রি মান, মানে 1/√2। আবার কস 60 ডিগ্রি মান কী হবে? সাইন 30 ডিগ্রি মান, মানে হাফ, মানে উল্টে যাচ্ছে। সাইন যেটা হচ্ছে তার বিপরীতটা কিন্তু কসের ক্ষেত্রে হচ্ছে। আবার কস 90 ডিগ্রি মান কী হবে? সাইন 0 ডিগ্রি মান, মানে 0। এখন কথা হলো, কসের বিপরীত কী? আবার সেক। তাহলে সেক 0 ডিগ্রি মান কী হবে? উল্টে যাবে, 1ই হবে, 1/1। এবার সেক 30 ডিগ্রি মান কী হবে? এটা উল্টে যাবে, 2/√3। আবার এটার ক্ষেত্রে কী হবে? উল্টে যাবে, তার মানে কসের উল্টে যাবে, কেননা কস আর সেক বিপরীত, মানে √2/1, মানে √2ই হবে। এটা জাস্ট 2 হবে, হাফে উল্টে দিলে এটা 0। এটাকে যদি আবার আমরা উল্টে দিতে চাই, তাহলে কিন্তু আবার আমাদের অসংজ্ঞায়িত হবে, কেননা 1/0 মানে অসংজ্ঞায়িত। এবার বাকি থাকলো কি? ট্যান কট। তো ট্যান 0 ডিগ্রি মান, আর এটা হলো কট। তো ট্যান পাইলে তো আমরা কট ইজিলি পেয়ে যাবো, ট্যানের বিপরীতে তো কট। এখন আমরা সাইনের মান জানি, কসের মান জানি, ট্যানের মান তো অনায়াসই পাবো, কেননা ট্যান ইকুয়াল কি আমরা জানি? সাইন বাই কস। তো আমরা ট্যান 0 ডিগ্রি মান বের করতেছি, তাহলে ট্যান 0 ডিগ্রির জন্য লাগবে হলো সাইন 0 ডিগ্রি ডিভাইড বাই কস 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান হলো 0, আর কস 0 ডিগ্রি মান হলো 1। তাহলে আমি যদি এখন ট্যান 0 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে 1 ডিভাইড বাই 0 ডিভাইড বাই 1, যার মানটা কত? 0। তার মানে ট্যান 0 ডিগ্রি মান 0ই। এখন আমরা বের করবো হলো 30 ডিগ্রির জন্য। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল কী হবে? সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান আমরা উপরে পাইলাম হাফ, আর কসের জন্য √3/2, তাহলে হাফ ডিভাইড বাই √3 ডিভাইড বাই 2। তাহলে এখন উল্টে দিই, হাফ ইন্টু 2/√3, তাহলে কাটা গেল 2, থাকলো 1/√3, তার মানে এটার মান
1/√3। এর পরেরটা যদি আমরা একইভাবে হিসাব করি, এখানে সাইনের মান হলো 45 ডিগ্রি মান হলো 1/√2, কস 45 ডিগ্রি মান হলো 1/√2, ভাগ করলে তো 1 আসবে, বোঝাই যাচ্ছে। একইভাবে এটা হলো √3/2, এটা হলো হাফ, তার মানে 2 কাটা যাবে, থাকবে হলো √3। এখানে হলো 1/0, তার মানে অসংজ্ঞায়িত। এটা এখানে ডট ডট দিই, যেহেতু উপরে অসংজ্ঞায়িত লেখাই আছে। এখন মজার কথা হলো tan 0 ডিগ্রি মান যেটা, কট 90 ডিগ্রি মান সেটা, তার মানে tan 0 ডিগ্রি মান যেহেতু 0, কট 90 ডিগ্রি মান 0, tan 30 ডিগ্রি মান যেহেতু 1/√3, tan 60 ডিগ্রি মান হলো 1/√3, tan 45 ডিগ্রি মান যেহেতু 1, কট 45 ডিগ্রি মানও 1। এটার মান কত? √3, এটার মান হবে 1/√3। সরি, tan 60 ডিগ্রি মান √3, তো tan 30 ডিগ্রি মান হবে √3। আবার tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তো tan কটের 0 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত। এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো। তাহলে প্রত্যেকটা অনুপাত কিন্তু আমাদের জানতে হবে 0, 30, 45, 60 আর 90 এর জন্য, মানে মানগুলো কত। তাহলে আমাদের কিন্তু অঙ্ক একদম ইজি হয়ে যাবে। এবার আমি এই টাইপের কিছু ম্যাথ দেখালেই, মানে উদাহরণ দিচ্ছি যে কীভাবে এই ম্যাথগুলো করে। তো সাপোজ একটা ত্রিভুজ আছে, বা ত্রিভুজ না, আমি বললাম যে একজন ব্যক্তি এ বিন্দু থেকে বি পর্যন্ত, মানে এ একটা জায়গার নাম, সাপোজ এ হলো গাইবান্ধা, এ হলো গাইবান্ধা আর বি হলো রংপুর। তো এখন মাঝখানে কত কিলোমিটার আমি জানি না, তো এমনি একটা মান ধরে নিচ্ছি যে 60 কিলোমিটার। আমি কিন্তু জানি না যে গাইবান্ধা থেকে রংপুরের দূরত্ব কত, তো আমি সাপোজ 60 কিলোমিটার ধরে নিলাম। এটা এমনি একটা, মানে স্বাভাবিকভাবে একটা মান ধরে নিলাম 60 কিলোমিটার। এখন আমি বললাম যে একজন লোক বা একজন যে কোনো কেউ এ বিন্দু থেকে, অর্থাৎ গাইবান্ধা থেকে রংপুর পর্যন্ত 60 কিলোমিটার ভ্রমণ করলো। এখন এ বিন্দুতে, অর্থাৎ গাইবান্ধাতে একটা বড় একটা পর্বত বা বলা যায় পাহাড় আছে। সেই পাহাড়ের উচ্চতা সাপোজ যেটা ইচ্ছা 4 কিলোমিটার ধরলাম সাপোজ। তো এখন আমি বললাম যে এই যে উপরে, অর্থাৎ আমাদের ওই পাহাড় বা পর্বতের শীর্ষবিন্দু থেকে রংপুরের দূরত্ব কত, মানে শীর্ষবিন্দু থেকে রংপুরের দূরত্ব কত। যদি আমি এইটা বলি তাহলে তো তোমরা ইজিলি পেয়ে যাবা। এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, এটা হলো আমাদের লম্ব। তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, 4² প্লাস 60² সেটাকে যদি আমি রুট করি তাহলে তো আমি এই দূরত্বটা পেয়ে যাব। তো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। আমরা কিন্তু পিথাগোরাসের সূত্রটা ইউজ করেই পেলাম। কিন্তু যদি আমাদের বলে যে এই যে পাহাড়ের যে উচ্চতা ছিল, সেই উচ্চতা থেকে এই রংপুরের, গাইবান্ধা থেকে রংপুরের যে ভূমি বা এই টাইপের যদি কিছু বলে, সেটার মান যদি দেওয়া থাকে 30 ডিগ্রি, মানে আমাদের এই উচ্চতাটা ভূমির সাথে 90 ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যদি এমনটা বলে, এবং এই মানটা সাপোজ দেওয়া নেই, উচ্চতা দেওয়া নেই, জাস্ট আমাদের দূরত্ব দেওয়া আছে গাইবান্ধা থেকে রংপুরের দূরত্ব, তখন তোমাকে বলল যে তাহলে উচ্চতাটা কত সেটা আমাদেরকে বের করে দেখাও। কেননা আমাদের তো উচ্চতা দেওয়া নেই, আমাদের চাইতে পারে উচ্চতাটা কত, অথবা এই যে উচ্চতা থেকে রংপুরের দূরত্ব মানে অতিভুজ, এইটার মান কত আমাদের বলতে পারে। যদি মান দেওয়াই থাকতো তাহলে তো আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ডাইরেক্ট বলতে পারতাম। কিন্তু যদি মান দেওয়া না থাকে, জাস্ট কোণের মানটা দেওয়া থাকে আর কোনো একটা বাহু দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এই বাহু বলো বা এই বাহু বলো, আমরা কিন্তু মান বের করতে পারবো। যেমন সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, ছাগল বিশাল অনেক, তার মানে সাইন এর জন্য লাগবে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, দুটার একটা মানও আমাদের জানা নাই। তো আমরা সাইনের যে অনুপাত এটা ব্যবহার করতেই পারবো না। তো অন্য একটা কিছু ব্যবহার করি, ট্যান ব্যবহার করে দেখি যে আসলে কি হয়। ট্যাংরার বিশাল শিং, তার মানে ট্যানের সাথে কি হবে, বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর মান দেওয়া আছে, তো আমাদের ট্যান থিটা, কোন থিটার সাপেক্ষে করতেছি আমরা, 30 ডিগ্রির সাপেক্ষে করতেছি, মানে এই কোণের সাপেক্ষে করতেছি। বিপরীত বাহু এটা আমরা এই কোণের সাপেক্ষে কিন্তু ধরতেছি, তাহলে এই কোণটা আমরা নিব ট্যান 30 ডিগ্রি ইকুয়াল কী হবে, বিপরীত বাহু মানে এটাকে আমি সাপোজ এক্স ধরলাম, ডিভাইড বাই সন্নিহিত বাহু মানে কি 60 কিলোমিটার, তো 60 ধরলাম। এখন আমরা কি জানি না ট্যান 30 ডিগ্রি মান কত, একটু উপরে যাই, ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3,
তাহলে আমি লিখলাম 1/√3। এই কারণে আমাদের মানগুলো কিন্তু মুখস্থ করা লাগবে, এখানে কিন্তু কাজে লাগে। ইকুয়াল x/60। তো আমি যদি x এর মানটা বের করি তাহলে কী হবে, 60/√3। এখন মানটা যা আসবে ক্যালকুলেটরে করলে বা বের করলে যা আসবে সেটা হবে অ্যান্সার, মানে আমাদের এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বললো যে না, আমাকে উচ্চতা বের করতে হবে না, আমাকে অতিভুজ বের করতে হবে। তখন আমাদের এমনভাবে কাজটা করতে হবে যেন আমাদের অনুপাতের ক্ষেত্রে এই অতিভুজ আর সন্নিহিত বাহু থাকে। যেমন আমি যদি কসের কথা চিন্তা করি, কবরের সাপ অনেক, মানে কি সন্নিহিত বাহু যেটার মান 60 আর কিসের সাপেক্ষে করতেছি, কস 30 সাপেক্ষে, অর্থাৎ যেহেতু কোণের মান আমাদের 30, আর কবরের সাপ অনেক, তাহলে সন্নিহিত বাহু লিখলাম অতিভুজ। অতিভুজটা কি এক্স ধরলাম আমি। তাহলে কস 30 মান কত, আমরা উপরে যাই একটু, কস 30 মান কত, এই যে কস 30 মান হলো √3/2। তাহলে আমি লিখলাম √3/2, এটা ইকুয়াল 60/x। এখন আমি যদি x এর মানটা বের করি তাহলে 60 × 2/√3। এখন এটা করলে যা হয় এটার মানটা হবে সেটা। এই কারণে আমাদের এই মানগুলো অনেক মানে ভালোভাবে মুখস্থ রাখতে হবে বা জানতে হবে, আর প্রত্যেকটা সূত্রই কিন্তু আমাদের জানতে হবে কখন কি লাগে, সে কারণে। তো আমাদের ম্যাথগুলো এইভাবেই করা হয়। তো অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। আশা করি বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আপাতত যতটুকু শিখলা এটা কিন্তু বেসিক, আমি কিন্তু প্রবলেম সলভিং করাইনি, জাস্ট এটা একটা উদাহরণ দিলাম, যদিও ভালোভাবে উদাহরণটা দিতে পারলাম না। তো এইরকম টাইপের কিন্তু ম্যাথগুলো থাকে, অর্থাৎ আমরা দেখব যে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা দিয়ে কোন সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, আমাদের কোন মানগুলো দেওয়া আছে, এই মান দেওয়া আছে নাকি এই মান দেওয়া আছে নাকি এই মান দেওয়া আছে, আর কোনটা দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে নাকি এই কোণ দেওয়া আছে। অবশ্যই এই কোণ তো 90 এটা তো আর তোমাকে বলে দেবে না যে এই কোণের সাপেক্ষে করো, কেননা এই কোণের সাপেক্ষে কখনো হবেই না। আমাদের 90 যেটা থাকে সেটা বাদে বাকি যে সূক্ষ্মকোণ থাকে না, সেই কোণের সাপেক্ষে আমরা হিসাব করি কোনটা বিপরীত বাহু ধরবো, কোনটা সন্নিহিত বাহু ধরবো। এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের সন্নিহিত বাহু এইটা, আবার এই কোণের বিপরীত বাহু ফির এইটা, এই কোণের সন্নিহিত বাহু এইটা। আর এটা তো অতিভুজ সবসময় থাকবে, এটার এক্সট্রা একটা নাম আলাদা আগে থেকেই আছে। তো অঙ্কগুলো এইভাবে করতে হয়, আর আমাদের এই যে অনুপাত এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। তো আশা করি সবগুলো ভালোভাবে বুঝছো এবং আমি বুঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো, আমি ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।